আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 16তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টের ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শিক্ষা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শিক্ষা। 1926 সালে ঢাকায় মুক্ত বুদ্ধি সম্পন্ন লেখকরা গঠন করে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। তারা মনে করতেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সংগঠনটির মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় শিক্ষা পত্রিকা। তাই পত্রিকার প্রতিটি সংখ্যায় লেখা এই কথাটি লেখা থাকত। পত্রিকাটির সম্পাদক ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ আবুল হোসেন। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি কোন অর্থে ঠিক? দুটি শব্দ উপসর্গের অর্থ দুই রকম। অবমূল্যায়ন এবং অবদান শব্দে অব উপসর্গটি হচ্ছে দুটি উপসর্গেরই অর্থ হচ্ছে দুই রকম। আচ্ছা, অবমূল্যায়ন মানে অব উপসর্গ দিয়ে অবমূল্যায়ন বলতে হীনতা বোঝায়, আর অবদান মানে হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে। সো অবমূল্যায়ন মানে হচ্ছে হীনতা আর অবদান অর্থ মানে হচ্ছে সম্যক। সো এই অব উপসর্গটি দিয়ে যে অবমূল্যায়ন এবং অবদান দুটি শব্দ গঠিত হয়েছে সেই দুটি শব্দের অর্থ দুই রকম। ইন্টেলেকচুয়াল, আচ্ছা, যা চিরস্থায়ী নয় নশ্বর, যা চিরস্থায়ী নয় নশ্বর, যা চিরস্থায়ী নয় নশ্বর। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বুদ্ধিজীবী। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নয়োর্থক। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নয়োর্থক। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নয়োর্থক। যেমন অভাব অর্থ প্রকাশ পেয়েছে, অ উপসর্গটি দিয়ে অভাব অর্থ প্রকাশ পেয়েছে, সেরকম হচ্ছে অচিন, অজানা, অথৈ শব্দগুলোতে। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্টতা। প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকৃষ্টতা। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকৃষ্টতা। পথিক তুমি পথ হারাইছো কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক তুমি পথ হারাইছো কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক তুমি পথ হারাইছো কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সওগাত পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। দর্পণ, নীল দর্পণ। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? ভাই গিরিশচন্দ্র সেন। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। সাধু ও চলিত ভাষার পার্থক্য? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে।
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পঙ্ক্তিটির কার রচনা? শেখ ফজলুল করিম। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পঙ্ক্তিটির কার রচনা? শেখ ফজলুল করিম। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পঙ্ক্তিটির কার রচনা? শেখ ফজলুল করিম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। সবকটি জানালা খুলে দাও না এই গানটির গীতিকারকে? মরহুম নজরুল ইসলাম বাবু। সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার হচ্ছেন মরহুম নজরুল ইসলাম বাবু। সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর পরগনার নিবাসী ছিলেন। পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।